ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 26 সুরভি আক্তার। পরদিন সকাল 8টা বাজতে চলল। ব্রেকফাস্ট বসেছে বাড়ির সকলে। মেঘা সাফা তৈরি হয়নি এখনও, খেয়ে দিয়ে তৈরি হবে গিয়ে। মেহের আজ টুকটাক কাজ করছে। রুবিনা কবির আর শাহিনা কবিরের হাতে হাতে মিলিয়ে সকলকে ব্রেকফাস্ট সার্ভ করছে। যদিও বাধা এসেছে শত, তবুও নিজ থেকেই করছে। বাবার বাড়িতেও করতো। সবাই বলে মেয়েরা নাকি বাবার ঘরের রাজকন্যা। মেহেরও তাই, একমাত্র রাজকন্যা সে। তবে বিলাসী নয়, মেয়েটা বড্ড ভালা। সাদামাঠা জীবন তার পছন্দ। খুব একটা চাকচিক্যে অবস্থা নয়ও। এখন বাবার ঘর ছেড়ে এসেছে শ্বশুর ঘরে। এখানে রাজকন্যাকে বসানো হয়েছে রাজরানীর আসনে। ওকে হাতের তালুতে উঠিয়ে রাখে সকলে। শাহিনা কবির, রুবিনা কবির ওকে কোনো কিছুতেই হাত লাগাতে দেন না। মেহের জিদ ধরে আজ নিজেই সাহায্য করছে ওনাদের। ব্রেকফাস্ট দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রের পাশে। শুভ্র ওকে চোখের ইশারা করলো খেতে বসার জন্য। বসলো না। অতঃপর শাহিনা কবির জোর করে বসালেন। মুচকি হাসলো শুভ্র। ব্যাপারটা বেশ জমেছে। মেহেরের সাথে বিয়ে হওয়াটা মন্দ হয়নি মোটেও। এই যে ওরা একে অপরকে আগে থেকে চেনে, জানে ওর পরিবার মেহেরকে আগে থেকেই জানে, এই তো মানিয়ে নেওয়াটা সহজ হয়েছে। শুভ্র ইদানিং মেহেরের মান অভিমানটুকু বুঝতে শিখেছে। এই যেমন এখন অভিমান জমেছে শুভ্রতার হৃদয়ে। বাপের বাড়ি এ অবধি যাওয়া হয়নি, আজ যাওয়ার কথা। শুভ্রকে নিয়ে যাবে কিনা তাও সন্দিহান। বইয়ের অভিমানী আদুলের পানে তাকিয়ে হাসি চাপে শুভ্র। কিছু বলার জন্য মুখ খোলার আগেই রোজু নিচে হাজির। এই রোজকার ন্যায় অবস্থা তার। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিচে নেমেছে। কোনো দিকে না তাকিয়ে চেয়ার টেনে খেতে বসেছে। সকলের চোখ তুলে তাকালো এক পলক। রৌদ্র মাথা নিচু করে রুবিনা কবির ছেলের খাবারের বেড়ে দিলেন। অকুতা খেতে খেতে আরম্ভ করলো রৌদ্র। ভাইয়ের থেকে চোখ নামিয়ে খেতে খেতে শুভ্র ডেকে পড়ল, মেহের আজ তৈরি থাকবি, দুপুরের অফিস থেকে ফিরে ও বাড়িতে নিয়ে যাব তোকে। সহসা চিকচিক করে ওঠে মেয়েটা। তবে বাদবাকি কারোরই পছন্দ হলো না শুভ্রের কথাটা। তাৎক্ষণিক ভার গলায় ভেসে আসলো তৌসিফ কবিরের থেকে। এটা কি ধরনের বিহেভিয়ার শুভ্র? মেহের তোমার স্ত্রী, ওর সাথে এখনো তুই তোকারি করছো কেন তুমি? ম্যানার্স কোথায় তোমার? শুভ্র থতমত খেলো সহসা। আব্বুর দিকে তাকাতেই রাগে ভাব নজরে আসলো। ভুল করেও বেফাঁস বলে ফেলেছে। শাহিনা কবির স্বামীর কথা জুড়লেন। ঠিকই তো, তুই মেহেরের সাথে এখনো তুই তোকারি করে কথা বলিস? সে কি এখনো তোর বন্ধুর বোন আছে? স্ত্রীও হয় তোর, সম্মান দিয়ে কথা বলতে পারিস না? কিসের তুই তোকারি ওর সাথে? শুভ্র বিপাকে পড়ে। পিটপিট করে মেহেরের দিকে তাকায়। নিজেকে সামলে আমতামতা করে পরিস্থিতি সামাল দিতে বলল, না না, মানে অভ্যাস ছিল তো। অভ্যাস পরিবর্তন করো। মেহের এখন তোমার স্ত্রী। তোফায়েল কবিরের কথায় ছোট্ট ভাবে শুভ্র শুধরে নিয়ে ধীর স্বরে বলল, সরি। রৌদ্র সবটা মন দিয়ে শুনল। গেড়ে গেল নিজ মনে। তুমি করে বলাটা যদি স্ত্রীর সম্মান হয়, তাহলে আজ থেকে রদ্ভিক কবির রৌদ্র তার স্ত্রীর সাথে তুমি সম্বোধনে কথা বলবে। যদিও বা তুই বলাটা তারও অভ্যাস, সম্মান দেওয়ার জন্য আফসোসের অভ্যাসে পরিবর্তন করবে না হয়। খেতে খেতে আর চোখে মেঘার দিকে তাকালো সে। কাল দেখেছে মেঘার অভিমান। একটা ফোনে পাসওয়ার্ডকে ঘিরে মেঘার সন্দেহ দেখেছে। সেই যে কাল রৌদ্রের থেকে ছুটে পালালো মেয়েটা, আর ধরা দেয়নি আপন মনে। কথা তো দূর, মুখোমুখি হয়নি ও বাড়িতেই। রোজও একবার রাত 12টার পর ফিরেছে। অতঃপর দেখেছে রমণীর ঘুমন্ত মুখখানা। মেঘা খাচ্ছে চিবুক নামিয়ে। রোজও ওর থেকে চোখ নামিয়ে প্লেটের দিকে তাকালো। একখানা অমলেট প্লেটে, কেবল একটুকুই খেয়েছে। আশপাশ না ভেবে হাত বাড়িয়ে অর্ধেকটা ডিমটুকু চট করে নিচের পাতে তুলে নিল সে। সাত সাত তিরিক্ষি চোখে তাকালো মেঘা। বাকিরাও তাকায়। রুবিনা কবির কিচেনে গেছেন। রোদ্রের ডিম খায় না, সেদ্ধ তো কেবলই খান, একেবারেই খায় না। সেদিন ওকে মেঘার পাত থেকে অমলেটটা নিয়ে খেতে দেখেছিল, তাই আজ
গেছেন ছেলের জন্য আলাদা করে অমলেট করতে। শাহিনা কবির বললেন, মেঘার পাত থেকে ডিম নিচ্ছিস কেন রোজও? তোর মা আরেকটা অমলেট করতে গেছে, নিয়ে আসুক, ওটা খাবি। মেঘারটা ফিরিয়ে দে ওর পাতে। রোজও পুরোটা পরোয়া করল না কথাটুকু। স্যান্ডউইচের ভাঁজে পুরো অমলেট পুড়ে মুখের ভেতর ঢেলে দিল। চিবিয়ে অস্পষ্ট স্বরে বলল, ওর পাতের খাবার একটু বেশি টেস্টি মনি, লাইক আ অ্যাম্ব্রোসিয়া। বোঝা গেল না বাক্য দুটো। রুবিনা কবির আরেকটা অমলেট নিয়ে এসে রোজো বাধা দেওয়ার আগেই ছেলের পাতে তুলে দিলেন তিনি। রোজো কিছু বলল না, তবুও গোটা অমলেট নিজের পাত থেকে তুলে নিয়ে মেঘার প্লেটে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, এটা তুমি খাও। ভূতের মুখে রাম নাম, থুরি রৌদ্রের মুখে তুমি সম্বোধন। কর্ণপাত হওয়া মাত্রই তরাক চাইলেন বাকিরা। ছেলের পরোয়া নেই। তোফাইল কবির ভ্যাট ভ্যাট করে তাকিয়ে রইলেন মুখে খাবার নিয়ে। পরক্ষণে গলা খাকারি দিলেন। মেঘা অবাক হলেও মানিয়ে নিল নিজেকে। তোফাইল কবির ইঙ্গিত বুঝে দ্রুত চোখ নামিয়ে নিল। আদ্র হাসলো মিটিমিটি। সাফার মুখ চুলকাচ্ছে। এত সবার সামনে বলতে পারছে না। শেষে না বলে আর থাকতে পারলো না। আচ্ছা রোজো ভাইয়া, আমাদের ফ্যামিলি ফটো দেখেছো? রোজো তাকিয়ে প্রশ্ন করে। কোনটা? সহসা হাত ইশারা করে দেখিয়ে বলল সাফা। ওই যে ওটা, দেখো দেখো কেমন হয়েছে। রুদ্র তাকায়। ছবিটাতে যেটা নজর কাড়ার কথা সেটাতেই নজর কাড়ল সর্বপ্রথম। ওরা ফ্রেমে বন্দী হয়ে আছে একে অপরের দিকে তাকিয়ে থাকার মাঝে। অষ্টপুট হাসির দেখা মেলে রৌদ্রের। মুহূর্তেই চেপে ফেলল তা। চোখ নামিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। ধীরে বলে, সুন্দর এসেছে। সাফা চাপা স্বরে প্রশ্ন করে রৌদ্রের দিকে খানিক ঝুঁকে আসে। ভাইয়া, একটা কথা বলি, তুমি তখন মেঘার দিকে কি দেখছিলে এভাবে? রোজও ও একইভাবে ফিসফিসিয়ে বলে, কখন? ওই যে ছবি তোলার সময় নিজেকে দেখছিলাম। কি করে? ওর চোখে। আচ্ছা, মেঘা কি দেখছিল? আমাকে। ও কেন তোমার দিকে নিজেকে দেখলো না? ও কেন তোমার মতো করে নিজেকে দেখলো না তোমার চোখে? ও আমাকে দেখুক, নিজেকে না দেখলেও চলবে। কিন্তু কোনো কিন্তু নয়। তোর সাথে আমার কথা আছে। ভার্সিটি থেকে ফিরে আমার কাছে আসবি, মনে থাকবে? কেন? তোকে কিছু কাজ দেব, যদি করতে পারিস তাহলে অনেক চকলেট পাবি আমার থেকে, আনলিমিটেড চকলেট দেব। সত্যি? হুম। এখন চুপ। দুই ভাই বোন ফিসফিস করা থামালো। মেঘা আর চোখে অবলোকন করলো দুজনকে। সাফা ছুপটি মেরে বসে আছে। খাওয়া দাওয়া সেরে ভার্সিটিতে বেরিয়েছে ওরা। আজের ক্লাস প্রথমে 10টা হতে 11টা পর্যন্ত। 11টার পর প্রথম ক্লাস শেষে বাইরে বেরিয়েছে মেঘা, সাফা আর শিশির। এরপরে ক্লাস নেই, আছে আরও 45 মিনিট পর। ক্যাম্পাস হতে বেরিয়েছে ওরা। সাফার খিদে পেয়েছে, খাবে এখন। সেদিন আদ্র বলল ভার্সিটির বাইরে একটা নতুন ফুড কর্নার ওপেন হয়েছে, সেখান থেকে মোমো নিয়ে গেছিল, বেশ ভালো খেতে। খুঁজে নিয়ে সেই ফুড কর্নারে ঢুকলো তিনজন। শিশির ইতস্তত। নামি দামি ক্যাফেটেরিয়া, এসব খাবার দাম নিশ্চয়ই বাইরের তুলনায় একটু হলেও বেশি কাজ এখানে। আরও বাইরের খাবার পছন্দ করে না খুব একটা। হাতে টাকাও নেই বাড়তি খরচের জন্য। সাফা মেঘা জোরপূর্বক নিয়ে এসেছে ওকে। শিশির বাধা দিয়েও কাজ হয়নি কোনো। এখন ইতস্তত লাগছে। মেয়েটা এসে মেনু কার্ড ধরিয়ে দিতেই টুকটাক অর্ডার করলো মেঘা। তিনজনের জন্য কোল্ড কফি, সাফা পেস্ট্রি খাবে। মেঘার মোমো পছন্দ। এখানকার মোমো বেশ ভালো লেগেছে, তাই নিজের মতো শিশিরের জন্য মোমো অর্ডার করলো সে। ওয়েটার চলে যেতেই শিশির ভেজা গলায় দোনামোনা করে বলে জড়তায়, মেঘা, আমি কিছু খাবো না, তোরা খা, আমি জাস্ট একটা কফি নেব, তাহলেই চলবে। প্লিজ জোর করিস না, আমি বাইরে খাবার খাই না তেমন। চুপ করবি? একবার খেয়ে দেখ, ভালো লাগবে। আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট কিন্তু। কোনো কিন্তু নয়, চুপ থাক। আর বল, তোর ভাইয়ার এখন কি অবস্থা? শিশির একটু চুপ থাকলো, পরক্ষণে বলল একটু হেসে, আগের তুলনায় অনেকটা বেটার। লাস্ট সপ্তাহ থেকে বাড়িতেই আছে। বলেছিলাম না ও মাঝে মাঝে আমাদের চিনতে পারে না, ভুলে যায়, আমাদের স্মৃতি মুছে যায় মাথা থেকে। কিন্তু ইদানিং ও ভালো আছে জানিস, আমাকে রোজ আপু বলে ডাকে। ইকরা আপু তো অফিসেই যায়, আর আমি ভার্সিটিতে আসি। বাড়ি গেলে দেখি অভিমান জমিয়ে রেখে আমাদের দুজনের ওপর। আমাদের আবার সেই অভিমান ভাঙাতে হয়। সব মিলিয়ে এখন আগের থেকে খুব ভালো আছে।
আল্লাহ করুক আর একটু সুস্থ হোক, তাহলে আর কিচ্ছু চাওয়ার নেই আমাদের। মেঘা মুচকি হাসলো, রয়ে শুয়ে বলল, একদিন তোদের বাড়িতে যাব তোর ভাইকে দেখতে, আমাদের কথা বলবি ওকে। ওদের কথা বলার মাঝে ওয়েটার অর্ডার সার্ভ করে গেছে। খেতে খেতে আরও টুকটাক গল্প করলো এরা। হাতের সময় নেই, ক্লাস শুরু হবে মিনিট 10-এর মাথায়। খাওয়া শেষ করে ক্যাশ কাউন্টারে গিয়ে এগিয়ে গেল মেঘা সুধায়, আমাদের বিল। ম্যানেজার মেঘাকে ভালো করে পরখ করলেন প্রথমে, এসে থেকেই নজর রেখেছিলেন। চেনামাত্রই ভরা গালে হেসে বিনয় দেখিয়ে বললেন, আপনাদের বিল পেমেন্ট করা আছে ম্যাম। কপাল কুঁচকে ফেলল মেঘা, বুঝলো না কিছুই। সরি, আমরা বিল পে করিনি এখনো, প্রিপেইড করা আছে। আপনি আগামীতে যত খুশি তত খেতে পারবেন আমাদের ফুড কোর্টে। আপনাদের আগামী সব খরচার মূল্য আগে থেকেই পেমেন্ট করা। মেঘা সরু চোখে তাকালো, গলা নামিয়ে বলল, মানে আপনারা হয়তো আমাদের অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। নো ম্যাম, আপনাকে চিনতে পারছি আমরা। আপনি তো লাকি কাস্টমার আমাদের কর্নারে, যার আগামী মাস বছর সব খাবার বিল অলরেডি পে করা আছে আমাদের। মেঘা আহাম্বক বলল। সাফা ফটফট প্রশ্ন করলো, আরে বাহ, প্রিন্সেস ট্রিট। আচ্ছা, ঝেড়ে কাশুন তো একটু। মেঘাকে চেনেন আপনারা? মজা করছেন? খেতে না খেতেই কি করে আমাদের বিল পে করে দিল? তো তা তো জানি না, তবে ম্যাডামকে জানি। আমাকে জানেন মানে? কে করে জানেন? আর আমার বিল পেমেন্ট করেছে কে? তাকে তো চিনি না, তবে তিনি আপনাকে চিনিয়ে দিয়েছেন ভালো করে। শুধু আপনাকেই জানি। আপনি তো ইভারা ম্যাম, আই এম রাইট? মেঘা থক করে ওঠে, কেমন নড়েচড়ে পরিবর্তন আনে চেহারায়। হাত দিয়ে খামচে ধরে নিজের পার্স, তড়িতে চোখ ঝাপটে ঘন ঘন পলক ফেলতে থাকে। সাফা কপাল গুটিয়ে বলে, হ্যাঁ ও ইভারা। তার মানে বলছেন আমাদের বিল পে করতে হবে না? কিন্তু পে করলোটা কে? আজও ভাইয়া হবে হয়তো। মেঘ, আজও ভাইয়ার কথা বলেছেন হয়তো উনি। চল, বকবক করে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে আমাদের, ক্লাস শুরু হয়ে যাবে। মেঘা স্তম্ভিত, চোখের অস্বাভাবিকতা কিয়ৎকাল বাদ স্বাভাবিক হয়। কথা না বাড়িয়ে ওর হাত টেনে ক্যাফেটেরিয়া থেকে বেরোলো সাফা। মেঘার দুর্বেদ্য অবাক ভঙ্গিমা দেখে বলল বোঝানোর মতো করে, মেঘা অত কি ভাবছিস? আরে আজও ভাইয়া এসব করেছে হয়তো, নয়তো ওনার কিসের ঠেকা আমাদের ফ্রিতে খাওয়ানোর। চল, আজও ভাইকে জিজ্ঞাসা করে নেব। মেঘা নড়ে চড়ে ওঠে এবার, থেমে বলে, চল। সন্ধ্যা রাত, সারাদিনের ব্যস্ত সময় পেরিয়ে অফিস ছুটি করে ফেরার পালা। শহরের রাস্তা যানজট প্রচুর। রাস্তার একাধারে দাঁড়িয়ে ছিমছাম গড়নের একটি মেয়ে সদ্য অফিস থেকে বেরোলো। চেহারার কিছুটা অবসন্নতায় অপ্রকাশিত, আচ্ছন্নতায় বেড়েছে আরও। কপালের তীক্ষ্ণ ভাঁজ, আজ রিক্সা চালকের ডিমান্ড বেড়েছে। অফিস থেকে বাড়ি ফেরা রোজকার ভাড়া 20 টাকা, সেখানে আজ প্রত্যেকে 3-4 গুণ বেশি ভাড়া চেয়ে বসেছে। তাই তো কিছু এই তো কিছুটা পথ, এইটুকু পথ টাকা দিয়ে যাওয়া যায় নাকি? একেই রোজ রোজ যাওয়া আসাতে খরচা হয় অনেক। মধ্যবিত্ত টানাপড়েনের সংসার বেশি খরচ করতে নেই এ সময়ে। এই 1 মাস পর মাইনে পেলে তবেই না সারাটা মাস সংসার চলবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও ন্যায্য ভাড়ার কোনো রিক্সা পাওয়া গেল না। সামর্থ্য নেই অতিরিক্ত টাকা ভাড়া দেওয়ার। ব্যাগে হিসেব মতো কিছু টাকাই আছে, সেসব দিয়ে যাওয়ার সময় ভাইয়ের ওষুধ কিনতে হবে। আর পারা গেল না। কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকবে এভাবে রমণীয়স্ত পায়ে হাঁটা ধরল। সামনে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে হেঁটেই যাবে আজ। জিদ ধরল নিজের সাথে নিজের। কয়েক পা এগোনো মাত্রই পাশাপাশি পাশ ঘেঁষে দাঁড়ালো একটি বাইক। সহসা ডাক পড়ল কানে, ইকরা। ইকরা চকিতে থামে। পাশ ফিরতেই চোখে পড়ে চিরচেনা সেই সুপুরুষ। মাথায় হেলমেট, মুখটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। তোর মধ্যেই হেলমেট খুলল লোকটা। সহসা সেটে রাখা কগাছি চুল এলোমেলো হয়ে আছড়ে পড়ল কপালে।
কপাল ঠেলে মুচকি হাসলো আবিদ। ইকরা তাকিয়ে থাকার মাঝে প্রশ্ন করলো, হেঁটে যাচ্ছেন কোথায়? চোখ নামায় ইকরা, ধীরে বলে, ফার্মেসি থেকে মেডিসিন কিনতে হবে। ফার্মেসির দিকে যাচ্ছি। সে কি, এখানে আশেপাশে তো ফার্মেসি নেই। তাহলে অনেকটা দূরে। হেঁটে যাচ্ছেন যে? রিক্সা চালকদের ডিমান্ড বেড়েছে আজ। তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার পরিবারের টানাপোড়েন পড়বে। পরিবারটাই বেছে নিলাম। এটুকু পথ, সামনে ফার্মেসি, হেঁটে যেতে পারবো। আবিদ শান্ত চোখে তাকায়, স্থির করে দৃষ্টি। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয়, মুগ্ধতা বাড়ে। বয়স কোথায় মেয়েটার বয়স কথারও বেশি, তবে 22 কি 23 হবে, হয়তো 22 কি 23। এতেই পুরো পরিবারের ভার তার একার কাঁধে। অসুস্থ ভাইয়ের চিকিৎসার খরচ, মা বোন সহ পরিবার সামলানোর সব একাই করে মেয়েটা। সারাদিনের অফিসের ধকলের পর এখন কিনা কটা টাকা বাঁচাতে হেঁটে বাড়ি ফিরবে। সিদ্ধান্ত সিদ্ধান্ত দেখে মনে হয় কত বিজ্ঞ একটা মেয়ে, কিন্তু মোটেও তা নয়। সৌন্দর্য বেশ স্নিগ্ধ আর আদুরে মেয়েটা, শ্যামলা গড়ন, তবুও দেখতে ভারী লাগে চোখে। ওই যে কথায় আছে না, সুন্দরকে অসুন্দরের মতো করেই দেখতে হয়। সুন্দর করে দেখার জন্য প্রয়োজন সুন্দর দৃষ্টি, আর সেই সুন্দর দৃষ্টি এই আবিদ নামক লোকটার আছে। তাই তো এত সুন্দর লাগে ইকরা নামক এই মেয়েটাকে। মনে হয় সব সময় চোখের সামনে বসিয়ে রাখতে, ইচ্ছে করে আঁচ মিটিয়ে চোখ ভরে দেখতে। ভরা গালে তাকিয়ে শব্দহীন হাসে আবিদ, বলে নরম গলায়, হেঁটে যেতে হবে না, বাইকে উঠুন, পৌঁছে দিচ্ছি। আরে না না, প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো, আপনি যান। অফিস তো শেষ, আপনাকেও বাড়ি ফিরতে হবে। ইকরা, আপনি না বলেছিলেন আমরা কেবলই বন্ধু? বন্ধুত্বের খাতিরে আপনাকে একটু সাহায্য করতে পারি না? নাই বা বলেন অন্য কিছু, বন্ধুই সই। ইকরার চোখ নুইয়ে ফেললো জড়তায়। এই লোকটা ওর কলেজে কাজের পাশাপাশি। আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বেশ গাঢ় হলেও এখন পিছিয়েছে একটু। আবিদের দেওয়া একটা আকাঙ্ক্ষিত নিবেদনের সম্মুখে পড়া মাত্রই গুটিয়ে গেছে ইকরা। সামনে দাঁড়াতেই ইতস্তত হয় ইদানিং। মেয়েটার অচলতা দেখে আবার বলল আবিদ, ইকরা উঠে আসুন। অমত আর দ্বিমত করল না, জোরপূর্বক হেসে বাইকের পেছনে খানিকটা ফাঁকা রেখে বসলো মেয়েটা। ফার্মেসির সামনে নেমে গেল, কতগুলো ওষুধ কিনে নিল। দাম এসেছে একটু বেশি। ব্যাগ ঘেটে টাকা মেলাতে গিয়ে দেখলো কম পড়ে যায়। বিপত্তিতে পতিত হলো মেয়েটা। সাফিনের ওষুধ লাগে রোজ। মাইনে হাতে আসতেই এখনো দিন 5 বাকি। ভেবেছিল আগামী 5 দিনের ওষুধ কিনে নেবে আপাতত, কিন্তু ব্যাগে টাকা নেই। যা আছে কম পড়ে যায়। দোনামনা করে ইকরা পেছনে বাইকের সাথে হেলান দিয়ে এখনো দাঁড়িয়ে আছে আবিদ। ইকরা ঘাড় ঘুরিয়ে চোরা চোখে তাকালো, ফের ঝট করে চোখ ফিরিয়ে ফার্মেসির লোকটাকে বলল ধীর কণ্ঠে, আপনি আমাকে 3 দিনের ওষুধ দিন। থাক, 5 দিনেরই দিন। কত টাকা কম পড়েছে? আবিদের ভরাট কণ্ঠে ইকরা পাশে তাকায়। লোকটা এসে দাঁড়িয়েছে পাশে। পিটপিট করে কুণ্ঠাবোধ করলো মেয়েটা। আবিদ চোখে চোখ রেখে ভ্রু তুলে বলল, কত কম পড়েছে? 350। শোনামাত্রই ওয়ালেট থেকে বের করে দিল আবিদ। ওষুধ নিয়ে বাইকের সামনে আসা মাত্রই ইকরা ডেকে উঠল, আবিদ। থ্যাংক ইউ। আসলে টাকা বাড়িতে আছে, আমি আপনাকে কাল দিয়ে দেব। সিফাতের ওষুধ কেনার জন্য থ্যাংক ইউ। ওষুধ কেনার ছিল। থ্যাংক ইউ হেল্প করার জন্য। এতবার ধন্যবাদ দিতে হবে না ইকরা, প্রিয়জনই পাশে থাকে। আপাতত রাখুন এই উপকারটুকু। যখন আবার প্রয়োজন পড়বে তখন প্রিয়জন হিসেবে আপনাকে যেন এভাবেই পাশে পেতে পারি। আমি যে প্রয়োজনে পাশে পেতে চাই আপনাকে। ইকরা হাত মুঠিয়ে চিবুক গলায় মিশিয়ে নেয়। বাইকে উঠে লোকটা মেয়েটাকে এখন বাড়িতে পৌঁছে না দেওয়া পর্যন্ত ছাড়বে না আর। উঠুন, বাড়িতে পৌঁছে দিয়ে আসি।
অক্টোবর মাসের শেষ হতে চলেছে। মেঘ গুড় করে রোজ। এই যেন বৃষ্টি নামবে এখন, যখন তখন। রাতে ঝুম বৃষ্টি নেমেছিল, সেই বৃষ্টি চলছে আজ সকাল অবধি। শেষ রাত কমলেও সকাল হতেই আবারও মেঘ ছাপিয়ে মৃদুল ধারে বৃষ্টি নেমেছে। বাজে দারুণ 7টা, সকাল 7টা। ঘুম থেকে গা মুড়িয়ে উঠে বারান্দায় বসলো মেঘা। দমকা পিঠে হাওয়া গায়ে লাগতেই ফুরফুরে হয়ে উঠল মেয়েটা। সকাল হাই তুলে একচিলতে হাসল মেঘা। বৃষ্টি নেমেছে ততদিন বাদে। ভেজা হয় না বর্ষণের জলে। নিভু নিভু চোখ উজাড় করে বারান্দায় যেতেই হাত পা ছুড়িয়ে ঝিরঝির বৃষ্টির কণা ছুঁয়ে দিল একবিংশীকে। ঠান্ডা বাড়িধারা হাতের তালুতে ঝরঝরিয়ে পড়তেই শিউরে উঠল কোমলাঙ্গ। কেঁপে উঠল রমণী। শিশির পাবনের সাথে সাথে বদলের ঝটকা মাতিয়ে তুলল ছোট্ট হৃদয়। হাসির প্রগার হলো ওষ্ঠযুগলে। দুহাত বাড়িয়ে ছুঁয়ে দেখল বৃষ্টিকে। কপাল কালো মেঘের অন্তরালে নিমজ্জিত আশপাশ। পুরো শহর তলিয়েছে বাদলের ছন্দের রীতিতে। মেঘা এক মুহূর্ত ভাবল, এই বৃষ্টিতে ভার্সিটি যাওয়া হবে আজ। তার না হলে এক্ষুনি ছাদে উঠবে সে। আকাঙ্ক্ষা পুষে না রেখে ভিজে ভিজে সিক্ত করবে নিজেকে। সাফা ঠোঁট উল্টিয়ে ঘুমাচ্ছে এখনো। মেঘা ওকে ডাকলো না। তড়ি করে ঘরে ঢুকে দরজার দিকে এগোলো। একটা অবাধ্যতা দেখিয়ে কাল দরজা আটকে ঘুমিয়েছিল গত রাতে। ওই লোক কেন ওকে দরজা খুলে ঘুমাতে বলেছিল? ইয়ত্তা থাকলেও আর আশকারা দিতে চায়নি মেঘা। বুঝতে চায় না ওই অভদ্র লোকটাকে। সে নরম হয়ে পড়েছে। আগ থেকে একটু কোমল ছিল, শক্ত খোলসের আবরণে ঢেকে রেখেছিল সেই কোমলতা। কিন্তু ইদানিং শক্ত খোলস ধরে রাখা যাচ্ছে না তার। মেঘা দুর্বল হয়ে পড়েছে। অবশ্য প্রকাশ্যে আসছে না ওর দুর্বলতা। এটা যে হওয়ার নয়, দূরত্ব বাড়তে হবে ওই অবাধ্য লোকটার থেকে। মেঘা একবার হাত বাড়িয়ে এবার হতে এড়িয়ে চলবে ওনাকে। দেখেও না দেখার ভান ধরবে। কথা বলা তো অনেক দূর। প্রথমে যেমন ছিল অচেনা ভান ধরে, তেমন যাই করবে আবার। ফুরফুরে মেজাজে ড্রয়িং রুম হতে গলা ছাড়ল মেঘা। মনি, আদ্র ভাইয়া ওঠেনি এখনো? কিচেন থেকে জবাব দিল শাহিনা কবির। না, বৃষ্টি হচ্ছে, ঘুমোচ্ছে তাই। ডাকিস না, ভার্সিটি যাবে না। এই বৃষ্টিতে যাবে কি? যেতে হবে না আজ, গেলে পরে দেখা যাবে। এখন ডাকিস না। ওকে। সায় পেয়ে গেল মেঘা। গদগদ হয়ে ছুটে গেল উপরে। আবার আদ্রের ঘরের দরজায় কান পাতল একবার। ওঠেনি মনে হয়। বৃষ্টিমুখর ঠান্ডা ওয়েদার, জমজমাট ঘুম দিচ্ছে। মেঘার বৃষ্টিতে ভেজার শখ জেগেছে। আজও উঠলে পরে ভিজতে দেবে না। একে জ্বর নামছে কদিন পর। এখন বৃষ্টিতে ভেজলে জ্বর বাঁধবে না তার কি গ্যারান্টি? কিন্তু মেঘা বড্ড ইচ্ছে করছে ভিজতে। এখন এই খুঁতখুঁতে মনকে শান্ত করতে ইচ্ছেটাকে প্রাধান্য দিতেই হয়। মেঘা প্রথমে সাফাকে ডাকলো। টুকটুকি, এই টুকটুকি, দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওঠ না, ছাদে যাব। দুজনেই একটু ভিজবো বৃষ্টিতে। শুনছিস আমায়? ওঠ প্লিজ। এই কুম্ভকর্ণের বোন। ও, এই মেয়ের তো সারাই নেই, না নড়চড় আছে। গায়ে চাদর টেনে আরো আয়েসে তলিয়ে গেল। মেঘা হাল ছাড়লো, ছটফটিয়ে ঘর থেকে বেরোলো। পা টিপে টিপে ছাদের সিঁড়ির দিকে এগোতেই মুখোমুখি হলো আহিয়ান। মেঘা থামলো সহসা। ওরা ধরা পড়ে অধর ভিজিয়ে পিটপিট করে বলল, গুড মর্নিং জিজু। গুড মর্নিং মেঘা। ওদিকে কোথায় যাচ্ছ? মেঘা থতমত খায়। ধীরে বলে, ছাদে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে তো তাই তো যাচ্ছি। কাউকে বলো না প্লিজ। আদ্র ভাইয়ার কানে গেলে রক্ষে থাকবে না। গুনে 5 মিনিট ভিজবো শুধু, পাক্কা। তারপরেই নিচে নেমে আসবো। আহিয়ান ফিক করে হাসে। মোলায়েম কণ্ঠে বলে, আচ্ছা।
বলবো না কাউকে, যাও। তবে বেশিক্ষণ ভিজবে না, জ্বর আসবে নয়তো। একই অসুস্থতা লেগে আছে, ঠান্ডা পানি এত সকালে ভিজা ঠিক হবে না। রুচির মুখমণ্ডল দীপ্তি হয়ে ওঠে। পুলকিত স্বরে বলে, থ্যাংক ইউ জিজু, বেশি ভিজবো না, শুধু 5 মিনিট। তুমি কিন্তু কাউকে বলবে না, আমি আসছি। আহিয়ান পাশ কেটে আহিয়ানকে পাশ কাটিয়ে ধরফরিয়ে উঠল ছাদে মেঘা। আহিয়ান ঠোঁট কামড়ে নিল। মেঘা চোখের আড়াল হওয়া মাত্রই ঘর থেকে বেরোলো রৌদ্র। চোখ ফোলা, রক্তিম বর্ণ ধারণ করেছে দৃষ্টিযুগল। সারা রাত্রি চোখের পাপড়ি এক হয়নি, সেটা আর কে জানে। আপন মন ব্যতীত ওই ইডিয়টটাকে তো ওকে চালাতে পারলেই বাঁচে। মন মস্তিষ্ক সবখানে গেড়ে বসে মজা লুটছে। ধুকে ধুকে পুড়িয়ে ক্ষতবিক্ষত করছে বেপরোয়া ছেলের অবাধ্য হৃদয়কে। মেঘা ঘর হতে বেরিয়ে ঘাড় ডোলে নাক টানল। রোজও ঘর হতে বেরিয়ে ঘাড় ডোলে নাক টানল। কপাল গুটিয়ে ফেললো আহিয়ান। রোজের ভাবক গতি দেখে চোখ তীক্ষ্ণ করলো। পরক্ষণে মুখশ্রী শিথিল করে বলল, আরে রৌদ্র, উঠে পড়েছ? গুড মর্নিং। হ্যাঁ, এত সকাল সকাল উঠলে যে? তোমারও কি বৃষ্টিতে ভেজার ক্রেভিংস হচ্ছে নাকি? মেঘা তো সবাইকে লুকিয়ে ছাদে উঠলো। আমাকে বললো কাউকে যেন না বলি। যাও যাও, তুমিও ছাদে। কাউকে বলবো না আমি। রৌদ্র ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে। আহিয়ানের হাসি ঠেলে আবার বলে, আমার অফিস আছে, ছুটি নেই ভাই। এই বৃষ্টিতেই ভিজে অফিসে বেরোতে হবে আমায়। নতুবা এই রোমান্টিক ওয়েদারে নয়তো বউ বাচ্চা নয়তো বৃষ্টিকে বেছে নিতাম। আমি আসি। যা শোনানোর ছিল তা শোনানো শেষ। পিছু ফিরে ওষ্ঠ চেপে ধরল আহিয়ান। বড় বড় ধাপে নিচের সিঁড়ি বেয়ে এগোলো সে। রৌদ্র কিয়ৎকাল থম মেরে দাঁড়িয়ে রইল ভ্যাবাচাকা খেয়ে। মেঘার প্রসঙ্গটা মাথায় ঠিকঠাক ধরা দিতেই চোয়াল হলো ধারালো। কাল রাতে প্রতিজ্ঞা করেছে ওই ইডিয়েটটাকে দেখা মাত্রই 4 নম্বর থাপ্পড়টা গালে বসাবে ওর। সারা রাত স্বস্তি মেলেনি এক দণ্ডের জন্য। একই অস্থির সে, তার উপর ওই মেয়ের চেহারা এক পলকের জন্য দেখার সুযোগ পায়নি রাত বেড়াতে। রোজ রোজ সাক্ষাৎ করে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে এই কয়দিনে। গত 5 বছরের বিরহের অবসান ঘটিয়ে একটু তো কাছে পেয়েছে। তাও কাছে পেয়েও কেবলই এক পলক দেখার আবদার জুড়েছিল। তাও রাখলো না ওই ইডিয়েট। অস্থিরতা সংবরণ করবে কিভাবে? রোজ খিটখিটে মেজাজে চড়ে ওঠে। কেবলই সকালের অপেক্ষায় ছিল সে। হাত মুঠো করে গজগজ করে ছাদের দিকে পা বাড়ালো। একেবেংশে এ নাগাদ বৃষ্টিতে ভিজে জবথব। পাগলা হাওয়ায় বাদল দিনের খোলা আকাশের তলে নিজেকে বিলিয়ে দিতে উন্মত্ত রমণী। চারদিকে কেবল ঝিরঝিরি টুপটাপ বৃষ্টির শব্দ, মুখরিত আশপাশ ঝমঝম শব্দে। বৃষ্টির কোমলতা ঠেকিয়ে দূর আকাশের বিদ্যুৎ চমকেছে একটু একটু, তবে তা কেবলই মাঝে মধ্যে। মেঘা পুরো ভিজে একাকার। কতগুলো দিন পর নিজেকে এমন মুক্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে উড়ে যেতে। দুহাতে মেলে বৃষ্টিকে আলিঙ্গন করছে রমণী। ঠোঁটের কোণ হতে সরছে না উচ্ছ্বাসিত হাসির রেখা। ছাদে পানি জমেছে রাতভর বৃষ্টি হওয়ার দরুন। এখন বেজেছে আরো বেশি। মেঘা ছলাৎ ছলাৎ করে পুরো ছাদে চক্কর কাটে, লাফিয়ে ওঠে, গুনগুন করে তাল মিলিয়ে গলা চিরে গায় আর নাচে বৃষ্টির ছন্দে, নান্নারে গানে। রমণী ব্যস্ত গানের তালে তাল মেলাতে। বৃষ্টির দমকা শব্দে মিলিয়ে যাচ্ছে তার কণ্ঠস্বর। শরীরের সাথে লেপ্টে বসে গেছে পরনের কাপড়। হাঁটু ছড়ানো কেশগুলো ভিজে লেপ্টে পড়ে আছে একটার সাথে আরেকটা। কপাল জুড়ে মুখে আছড়ে পড়ছে দীঘল জবজবে কেশগুচ্ছ। মেঘা একেই মাতিয়ে রেখেছে নিজেকে। ছাদের দরজায় যে একজন থমকেছে তার রমণীর চোখে ধরা দেয়নি। সেই প্রথম দিনের মতো আজও মেঘা নাচের তালে মূর্ত বনল তার বেপরোয়া স্বামী। খেই হারিয়ে সমস্ত রাগ ভুলে পলকহীনা তাকিয়ে রইল কাকভেজা রমণীর উন্মাত্ততাল ছন্দের পানে। মুখ ফাঁক হয়েছে কিছুটা, চোখ পড়ার সাথে সাথে বিমূঢ় পুরো শরীর স্থবির সে। বৃষ্টি চেরা চেরা ফোঁটা ঝাপসা করে দিচ্ছে নিত্যরত রমণীকে। রোজও শুষ্ক ঢুক গেলে সেদিন এভাবেই দেখেছিল মেয়েটাকে। তবে শুকনো গধূলি লগ্নে আজ
আবার দেখল, তবে আজ ভেজা প্রভাত লগ্নে। হাত পুড়িয়েছিল সেদিন, আর আজ দহন বাড়ল হৃদয়ে। শ্বাস প্রশ্বাস হলো জোরালো। ভেজা রমণীকে এ অবস্থায় দেখে পাথরের ন্যায় জমে গেলেও পাথরের ভেতরে ঢলতে চলতে লাগলো উত্তাল ঝড়। ঝোঁক গিলছে রৌদ্র। চোখ নামিয়ে খিচে রেখে শ্বাস টানলো দরজায় চেপে ধরে। ঠোঁট ভিজিয়ে সামান্য বিরতি টেনে সামনে তাকালো আবার। শ্বাস হয়ে এসেছে ছোড়ালো। মেঘার দিকে পুনরায় তাকানো মাঝেই হঠাৎ আকাশ কাঁপিয়ে বিদ্যুতের ঝলকানি দিয়ে উঠল দূরে কোথাও। বজ্রপাতের তীক্ষ্ণ আলো ছ্যাদ করে উঠল রমণীর বুকে। মেঘা মুহূর্তেই থামে। বজ্রপাতের বিকট শব্দ হওয়ার আগেই ধ্যান জ্ঞান খুইয়ে দুহাতে চেপে ধরে কান খিচে নেয় দু চোখ। পাক্কা 3 সেকেন্ড বাদে বাজ পড়ার শব্দ হলো বিকট। ততক্ষণে মেঘাকে কেউ নিজে টেনে নিয়েছে নিজের বাহুডোরে। বিকট শব্দে ভয়ে ততস্থ হয়ে তাৎক্ষণিক ঘাপটি মেরে কারোর বুকের মাঝে লেপ্টে সেপ্টে লুকিয়ে পড়ল মেঘা। মস্তিষ্ক তখনও শূন্য। শব্দ হওয়ার সাথে সাথে কেঁপে ওঠে, খামচে ধরল কারোর বুকের কাছের টি শার্টের অংশ। কারোর প্রশস্ত বুকের মাঝে লুকিয়ে ফেলল আপন সত্তাকে। সেইজন দুহাতে আগলে চাপটে নিয়েছে তাকে। মুহূর্তে কয়েক সেকেন্ড পেরোলো। স্রোতবিদ ফিরল একবিংশির। পিটপিট করে চোখ খুলল, উঠল নড়ে চড়ে। নিজেকে কারোর বক্ষের অন্তরেলে আবদ্ধ দেখে ছ্যাদ করে উঠল। দ্রুত মাথা তুলল, নড়চড় করে খানিক আগলা হওয়া মাত্রই কণ্ঠে ভেসে উঠল রৌদ্রের নিরেট তামাটে ভেজা মুখের ভঙ্গিমা। মেঘা পুনরায় ছলকে ওঠে। দ্রুত বেগে পেছোতে চায়, তবে পারে না। এর আগে কানে বেজে ওঠে রৌদ্রের তপ্ত ধমক। ইডিয়েট, মরতে এসেছিস এই বৃষ্টিতে, নাকি আমাকে মারতে এসেছিস? লাইটিং হচ্ছে আর তুই ধেই ধেই করে নাচছিস এখানে। যদি কিছু হয়ে যেত তোর? আচমকা কর্কশ ঝাড়িতে চমকালো মেঘা। ঘন পলক ফেলল। রৌদ্রের ছায়াতলে লেপ্টে যাওয়ার দরুন বৃষ্টির ফোঁটা প্রথমে ভেজাচ্ছে রৌদ্রকে। অতপর লম্বাটে চোখটার চোয়াল ছুঁয়ে ছুঁয়ে চুপচুপ করে বিন্দুকণা এসে পড়ছে অনুষ্ঠর রমণীর মুখের উপর। ভিজে চপচবে দুজনারই। সেকেন্ড কয়েক চোখাচোখিতে কাটলো। অতপর নিজেকে সামলে রৌদ্রকে ঠেলে ওর থেকে দূরে সরালো মেঘা। এতক্ষণে ধ্যানে ফিরল সে। বৃষ্টির বেগ কমেছে না, একাধারে চলছে। রোজও ভিজে একাকার। মেঘা দু কদম পিছিয়ে আসতেই ফের কাজ কণ্ঠে ধমকালো বেপরোয়া লোকটা। কথা বলছিস না কেন? খুব নাচার শখ তোর? এখানে এই সাত সকালে ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজছিস কেন ইডিয়েট? ভেজার ইচ্ছে হয়েছে তাই ভিজছি। আপনার কি? সব আমার। ইচ্ছে হয়েছে তাই ভিজছিস? ট্রাস্ট মি, যদি জ্বর বাঁধাস এভাবে, তবে বাকি 47টা থাপ্পড় একদিনেই বসাবো তোর গালে। আপনি কে আমাকে মারার? আমার জ্বর আসলেই বা আপনার কি? আবার জিগায় ইডিয়েট। সব আমার বুঝলি? তুইও আমার। তোর শরীরে অন্য কেউ বাসা বাঁধবে না, কোনো অসুখও না। কেবল আমি নামক সুখ তোর জীবনে থাকবে, তোর জীবনে। মেঘা দাঁত পিষে ফোঁস করে শ্বাস ফেলল, মুখ বাঁকালো। রোজও বেখেয়ালে বলে ফেলেছে কথাটা। ঝিমঝিম শব্দে কথা অর্ধেক বলে মিলিয়ে যায়। মেঘা বিড়বিড় করে রাগে। সুখ না চাই, আস্ত একটা অসুখ আপনি আমার জীবনে। ডালে বৃষ্টি ছাপিয়ে হওয়ার টালে রৌদ্রের কানে পৌঁছেছে কথাটা। অদূর থেকে বক্র হাসে এসে বিড়বিড় করে নিজেও। আমি নামক অসুখটাই তোর সবচেয়ে বড় সুখ জান পাখি। একটু বোঝ, অভ্যাস করে নিতে শেখ একটু। আমি নামক এই অসুখটাকে সাথে করেই সারাটা জীবন কাটাতে হবে তোকে। কোনো দাওয়াই নেই এই অসুখ থেকে নিস্তারের। মেঘা শোনে না বিড়বিড়ানো, চেয়ে রয় রৌদ্রের কঠিন্য মুখপানে। ধারালো দৃষ্টি বেপরোয়া লোকটার। প্রথমে চোখের দিকে তাকালেও ধীরে ধীরে দৃষ্টির গমন হয় অন্যথায়। চোখ বুলিয়ে দেখতে থাকে ভেজা রমণীর পুরো মুখশ্রী। ঝিরঝির বৃষ্টির কণা চুপচাপ বিচরণ সমস্ত মুখ জুড়ে। দুধে আলতা কৃষ্ণবর্ণের চেহারায়, কাঞ্চন বর্ণের চেহারায় পানি বিন্দু মুক্ত ন্যায় চিকচিক করছে। রৌদ্রের দৃষ্টি বিচরণ এলোমেলো। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে মেয়েটার কপাল হতে চোখ মুছে সবটাই অবলোকন করে সে। লালচে হয়ে উঠেছে ফর্সা ত্বক, নাকের ডগা
কপাল জোড়া রক্তিম আভায় রাঙানো, তীর করে কাঁপছে সর্বাঙ্গ। এ পর্যায়ে নিষ্টি নেমে আসে ওষ্ঠ যুগলের ওপর। গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধর যুগলের তীর করে কম্পন নজর কাড়ে সাংঘাতিক। ঠোঁট দুটো যেন সদ্য ফোটা গোলাপ, সেথায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির কণা ভোরের শিশিরে ন্যায় অধিবত্য বিস্তার করেছে। নবকিশলয় সম তার অধর যুগল তীব্র আকর্ষণ করলো বেপরোয়া লোকটাকে। দৃষ্টি সেথায় থমকালো, সেথায় অমঙ্গল নিশ্চিত। খেই হারিয়ে সাংঘাতিক কিছু ঘটিয়ে না ফেলে সে। তপ্ত সুপ্ত অনুভূতি প্রকার হয়েছে। রোজও হাত মুঠিয়ে নেয়, সহসা চোখ খিচে নেয়, দৃষ্টি নামায়, শ্বাস বন্ধ করে লম্বা হাঁপ ছাড়ে। ফোঁস করে লম্বা লম্বা শ্বাস টেনে হাঁপানি রোগীর মতো ফের তরিতে তীর্যক ধারালো দৃষ্টি নিক্ষেপ করে মেঘার দিকে। তাৎক্ষণিক ছ্যাক করে ওঠে মেঘা। এতক্ষণে চাহনির অর্থ বোধগম্য হতেই চট করে নিজের দিকে তাকায়। এ কি হালো তোর? বিপদ সংকেতের সাইরেন বেজে গেছে কানে। এই মুহূর্তে নিজেকে ভেজা শরীরে বেগতিক অবস্থায় দেখে থরথর করে কেঁপে উঠল রমণী। ভেজা শরীরে ভেজা কাপড়ে বসে গেছে। নিজের হাল আর পরিস্থিতি খুব একটা বাজে না হলেও অস্বস্তিতে পড়ল মেঘা। রোদ্রের সামনে এভাবে আছে অথচ খেয়াল নেই ওর। এই জন্যই লোকটা ওভাবে দেখছিল ওকে। মেঘা হতবাক হয়ে চোখ বড় বড় করে বোকার মতো তাকিয়ে রোদ্রের দিকে। রোদ্র খেয়ালি হয়ে অদ্ভুত এক দৃষ্টিতে চেয়ে আছে। ধারালো ছুরির ন্যায় মেঘার ভেজা শরীরে খাঁচে খাঁচে বিদ্ধ হলো ওর দৃষ্টি। মেঘা দ্রুত ঝোঁক গিলে ভেজা চুলে কানের পাশে গুজে কোণঠা আর লজ্জা বোধে দৃষ্টি নামায়। রোদ্র নির্লজ্জে দৃষ্টি বুঝে খিটখিট করে ওঠে চোখ তুলে। অসভ্য লোক, দৃষ্টি সংবরণ করুন। সভ্য মেয়ে, নিজেকে সংযত কর। তুই সংযত থাকলে আমাকে আর অসংযত হতে হয় না। নিজে কেন থাকিস না সংযত? ইরিটেটিং, নির্লজ্জ, অসভ্য রায়নমুখ। রোজো কুটিল হাসে, অষ্টভুঠে দাঁত চেপে কদম বাড়ায়, ঘাড় টোলে মাথায় ঝাঁকায় রাউন্ড করে। মাথা ঝাঁকানো মাত্রই ভেজা চুলের পানি ঝাড়িয়ে আছড়ে পড়ে কপালের এধার ওধার। ধক করে ওঠে মেঘা। রৌদ্রের ফিচেক মুখখানি তাকিয়ে চলকে পেছনে কদম হাঁটায়। মেঘার দিকে দৃষ্টি কারো করে বেপরোয়া যুবক তাহার কাক ভেজা রমণীর পানে শুকনো দৃষ্টিপাত করে চোখ চিপে হাসকিশোরে বলে, হায় গার্মি। রাগে কচকচ করে ওঠে মেঘা। নাকের পাটা ফুলে আসে ক্রুদ্ধতায়। পা থামিয়ে তড়িঘড়ি করে ক্ষুদ্রতা প্রকাশ করে। আসলেই নির্লজ্জ বেটা ছেলের রাইনমুখ। গরম লাগছে তো থাকুন এখানে বৃষ্টির মাঝে। অসভ্য কোথাকার। আমার সব কিছুতেই পদার্পণ করতে হবে ওনাকে। একটু যদি শান্তি দেয় আমায়। রাইনমুখ, ইরিটেটিং ম্যান। মেঘা গজগজ করতে করতে দ্রুত ছাদ ত্যাগের জন্য দরজার দিকে এগোলো। হাসি সংবরণ করতে পারল না রোজো। হেসে উঠল শব্দ করে। মেঘা চলে যেতেই দুহাত মেলে আকাশের দিকে মুখ তুলেছে। ঠান্ডা বাদলকে আলিঙ্গন করে তৃপ্ত প্রশান্তির শ্বাস ফেলে হৃৎকোঠরে চলমান জোরালো ধুকপুকানি সামালে নিল শ্বাস ফেলে। পরক্ষণে মনে কিছু পড়তেই স্বাভাবিক হলো ঝটপট। বিড়বিড় করলো, ও শিট, ওকে তো থাপ্পড় মারতে চেয়েছিলাম। এই ইডিয়েট, দাঁড়া বলছি, মার খেয়ে যা আমার কাছে। কোন সাহসে কাল তুই দরজা আটকে ঘুমিয়েছিলি? আজ আর বৃষ্টি কমলো না, তবে ভার্সিটি না যাওয়া থেকেও ছাড় মেলেনি। বৃষ্টির মাঝেও ও দুটোকে নিয়ে ভার্সিটি বেরিয়েছিল আদ্র। ফিরে এসে বিকেলে আবার বেরিয়েছে ওদের সাথে করে। বৃষ্টি কমে এসেছে ততক্ষণে, তবুও ঝিরঝির বৃষ্টি চলছে সারাটা দিন। মেঘা সাফাকে শায়ানদের বাড়িতে নামিয়ে দিয়েছে আদ্র। সন্ধ্যার পর গিয়ে নিয়ে আসবে আবার। শায়ান বাড়িতে নেই। সকালে শুভ্র আর ও দুজনে অফিসে বেরিয়েছে। এ পর্যায়ে বাড়ি ফেরেনি। মেহেরের মা মিনারা বেগম রাতের রান্নার তোড়জোড় করছিলেন। মেয়ে দুটো এসেছে, আজও আসবে। শুভ্র তো আছেই, কিচেনে ব্যস্ত তিনি। মেহের টুকটাক গল্প করছে। সাফা মেঘা ড্রয়িং রুমে বসেছিল, আর বসে থাকতে পারল না। মেঘা উঠে কিচেনের দিকে এগোতেই পিছু ছুটল সাফা। মিনারা বেগম পেঁয়াজ কেটে কুচি করছেন নিচে বসে। মেহের মাঝে মশলা মাখাচ্ছে।
ফ্রাই হবে এক্ষুনি। ভেতরে ঢুকে একগাল হেসে মুখ খুলল মেঘা। মেহের আপু, একলা একলা সব করছো, আমরা তো বসে আছি, বোর হচ্ছি। আমাদের বোরিং আমাদেরও বরং কিছু কাজ দাও, ভাগাভাগি করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। মিনারা বেগম চোখ তুলে মুচকি হাসলেন, প্রশ্ন করলেন, তুমি রান্না করতে পারো মেঘা? পারি আন্টি, টুকটাক করি, তবে সব ধরনের রান্না পারি না। মামুনি আর মনি তো আমাকে কিছুই করতে দেয় না, শিখবই বা কি করে? ধীরে ধীরে শিখে যাবে। আমার মেহের সব পারে, তবুও শুনলাম ও বাড়িতে নাকি কেউ ওকে কিছুই করতে দেয় না। পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বুক ফুলিয়ে বলে মেঘা, দেবে কেন? মেহের আপু তো ও বাড়ির বড় বউ, আপুকে সবাই ভালোবাসে। এখনো নতুন বউ আপু, মনি আর মামুনি সবটা সামলে নেয়, তাই সেক্ষেত্রে তুমিও তো ও বাড়ির ছোট বউ, তোমার প্রতি ভালোবাসাটাও কম নয়, বরং একটু হলেও বেশি। তার উপর 5 বছর যাবৎ ওদের বাড়িতেই আছো তুমি, ভালোবাসা বেড়েছে বই কমেনি। তোমাকেই বা কেউ কাজ করতে দেবে কেন, কি করে? মেঘার মুখখানে চুপসে আছে সহসা। মেঘের হাতের কাজ থামায়, ওর দিকে তাকিয়ে চোখাচোখি হয় দুজনের। চোখ নামিয়ে নেয় মেঘা। এ বাড়িতে সবাই মেঘা আর রোজের বিষয়ে পুরোপুরি অবগত। মিনারা বেগম হঠাৎ এ কথা বলে বসবেন তা মেহের ভাবেনি। আর বেশি কিছু বলার আগে কথা থাকতে ধীরে ডাকলো মেহের, আম্মু। মনিরা বেগম পূর্ণ দৃষ্টিতে তাকান, হাঁপ ছাড়েন, পাত্তা না দিয়ে নরম সুরে মুখ খুলেন অভিভাবকের ন্যায়, আমি জানি সবটা, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। দুঃখ পেও না মেঘা, আমি খারাপভাবে বলছি না। তবে কি জানো, মেয়েদের বিয়ে আর সংসার কিন্তু একবারই হয়। সেই সেই একবারে সংসার ভেঙে দ্বিতীয়বার সংসার সাজাতে গেলে ঝড় ঝাপটা আসে হাজার, দুঃখ থেকেই যায়। ভুলক্রমে হলেও বিয়ে হয়ে গেছে তোমার। রোজকে দিয়ে রোজও বিয়ে করেছিল তোমায়, সংসার না সাজালেও 5 বছর ধরে এখনো অবধি ওই সংসারে আছো তুমি। হয়তো ভিন্ন কারণে, তবুও আছো তো। এখন রৌদ্র ফিরে এসেছে, তুমি যেও না। সম্পর্কটা ভাঙা কি খুব প্রয়োজন? মেঘা চিবুক নামিয়েছে। মিনারা বেগম একটু থেমে পুনরায় বলেন, তুমি এখনো ছোট মেঘা, সম্পূর্ণ বোধভুক্তি না হলেও বোঝার ক্ষমতা আছে তোমার। রৌদ্র একটু অগোছালো, কিন্তু আমি ওকে যতদূর জানি মন্দ নয় ও। তুমি মেনে নিলে ঠিক মানিয়ে নিতে পারবে ওর সাথে। যখন সংসার সাজাবে দেখবে তখন ঠিক সংসারী হয়ে উঠবে। সারা জীবন তো আর একা থাকবে না ও। বিদেশে থেকে আসার পর একটু হলেও তো বদলেছে, দেখবে আরও বদলাবে। সংসারটা নষ্ট করো না এভাবে। কথা শেষ করে হাঁপ ছাড়লেন তিনি, ফের মনোযোগ দিলেন কাজে। মেঘার ইতস্তত অভিব্যক্তি বুঝে কথা কাটাতে চট করে বলল, মেঘা তুমি বরং একটু কফি বানাও, ভালো কফি বানাতে পারো তুমি। ভাইয়া আর শুভ্র ভাই, না মানে ওনার ও বাসায় আসার সময় হয়ে গেছে, আমরাও আছি। ওনারা আসলে সবাই একসাথে কফি খাবো ভেজা ভেজা ওয়েদারে। মেঘা সায় দিয়ে মৃদুস্বরে বলল, আচ্ছা আফু। কফির জন্য প্রয়োজনীয় সব কিছু এগিয়ে দিতে লাগলো মেহের। পরপর কয়েকটা দিন পেরিয়েছে, রোজকার রুটিন মাফিক দিন চলেছে, যে যার মতো কাটাচ্ছে দিনগুলো। রোজও দেশে ফেরার মাস পেরল বোধহয়। সেই বেপরোয়া ছন্নছাড়া হয়েই দিন চলেছে তারও। সারাদিনের দেখা মেলে না। রাতে ফিরে তাও অত রাতে দেখাটুকু হয় কেবল সকালের নাস্তার টেবিলে। তারপর উধাও হয় সেই ছেলে। সারাটা দিন কোথায় থাকে না থাকে খোঁজ নেই, কোথায় খায় কি খায় জানা নেই। এমনও তো ছিল 5 বছর আগেও। একটু কি পরিবর্তন হয়নি? সেই ছন্নছাড়া বৈরাগী হয়েই রয়ে গেছে এখনো। তোফায়েল কবির ছেলের কাণ্ড দেখেও চুপ করে আছেন। মাঝে মাঝে রুবিনা কবিরের সাথে কথা শোনান, শুনে যান রুবিনা কবির। তিনি যে ছেলেকে নিয়ে বড় মুখ করে বেড়ান, কিন্তু ছেলে কি তার সেই মুখ রক্ষা করে? তবে একটা খটকা আছেই, এভাবে ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ানোর জন্য টাকা কোথায় পায় রৌদ্র? আগে তো তৌসিফ কবির দিয়ে বিগড়ে ফেলেছিলেন,
এখন কোথায় পায়? বিদেশে 5টা বছর কাটিয়েছে, ফিরে আসার সময় লাক্সারিয়াস লাইফস্টাইল নজরে ঠেকেছে। কি করে? খোঁজ খবর আর ছেলের ভাষ্যমতে ওখানে জব করতো রোজও। কিন্তু কিসের জব করতো তাও অজানা। এখন দেশে ফেরার এতগুলো দিন পেরোলো, মদ গেলা, মুহূর্তে মুহূর্তে সিগারেট পড়ানো আর নামি দামি পোশাক, সারাটা দিন বেখেয়ালে বসে টাইম স্পেন্ড করা, খাওয়া, এসবের টাকা আসছে কোথা থেকে? তোফাইল কবির খোঁজ করেও হদিশ পাননি। ছেলে যে কর্মঠ হয়েছে তাও নয়, হলে পরে পরিবর্তন নজরে আসতো। তাহলে কি? তবে একটা পরিবর্তন নজরে এসেছে, মেঘার প্রতি দুর্বলতা। তোফাইল কবির খুব লক্ষ্য করেছেন এটা দুর্বলতা না অন্য কিছু তার সঠিকভাবে ধারণা নেই, তবে কিছু তো একটা বটেই। এটাকে গাঢ় হতে দেওয়ার শত কসরত গাঢ় না হতে দেওয়ার শত কসরত করছেন তিনি। আজ বৃহস্পতিবার রাত। ইদানিং রোজ রাতে রোজ ভার্সিটি যাওয়া হচ্ছে। সেমিস্টার শেষ প্রায়, পড়ার চাপ বেড়েছে খুব। ট্রাম্প পেপার তৈরির জন্য 2 সপ্তাহের হেডলাইন পেরোতে হাতে আর 2 দিন বাকি। মেঘা এখনও কিচ্ছুটি করেনি, ফেলে রেখেছে সবটা। রবিবার পেপার সাবমিটের লাস্ট ডেট। এখন সেই রাত বিরেতে চিন্তায় হয়রান সে। কেন কেন আগে থেকে ফেলে রাখলো সবটা? এখন সব ঘেটে যাচ্ছে। সন্ধ্যা হতে টানা 8টা পর্যন্ত পরের টেবিলে বসে থেকেও লাভ হয়নি। ল্যাপটপ স্ক্রিন খুলে বসেছিল, হেডলাইনটুকু লিখে শেষ করতে পারেনি। ডিনারের পর আবারও বসেছে স্ক্রিন খুলে। এ অবস্থায় উন্নতি নেই একটুও। মেইন টপিকের জটিল তাত্ত্বিক শব্দগুলো কেবলই মাথায় ঘুরপাক খাচ্ছে। সাফাটা কি করেছে কে জানে। এই মুহূর্তে আদ্রের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই। মেঘা কিছুতে এই পেপার টেস্টে মন বসাতে পারছে না। ট্রমা ক্রিয়েট হচ্ছে নিজের মাঝে, সবটা খিটখিটে অনুভব হচ্ছে। শেষে কিনা সব ছেড়ে রাত্রি 10টা থেকে ল্যাপটপ খুলে রেখেই বারান্দায় বসে লাস্ট ঘন্টা যাবৎ ফোনে কথা বলে মন হালকা করেছে মেঘা। ফোনের ওপাশের জন বড্ড চেনা, মেঘার সব সময়ের সঙ্গী। নিজেকে রেডিওর মতো করে সব কথা উজাড় করে দেয় ওখানে, আর ওপাশের কান জোড়া মনোযোগ দিয়ে সবটা শোনে, সবটা মেনে নেয় বিনা বাক্যে। মেঘা কেবলই চঞ্চল সেখানটায়, সব কথা বলতে পারে ওখানে। সব অভিযোগ, অভিমান, আবদার, চাওয়া পাওয়া উগরে দেয়, বিপরীতে সান্ত্বনা যোগে। কাছে থাকলে হয়তো আদুরে আলিঙ্গন জুটত। এখন বাজে 11টা 10। টানা 1 ঘন্টা কথা বলে হাঁপিয়েছে একবিংশী। অবশেষে তার গল্পের ঝুড়ি খালি হলো বলে কান থেকে ফোন নামালো। এখন প্রশস্ত অনুভূতি হচ্ছে, হালকা লাগছে নিজেকে। লম্বা শ্বাস টেনে ঘরে ঢুকলো মেঘা। সাফা ততক্ষণে ঘুমে অচেতন। আধার ঘর, ডিম লাইট আর ল্যাপটপের স্ক্রিনের আলো। ল্যাপটপ চোখে পড়া মাত্রই ফের চিন্তাটা ভর করলো মাথায়। ঠোঁট উল্টে টেবিলে বসলো লাস্টবার। ঘুম পাচ্ছে, তবুও শেষ করে একটু লিখলেই এগোবে কিছুটা। মেঘা শান্ত মস্তিষ্কে কিছুটা টাইপ করলো। ব্লক কাটিয়ে ট্রাম্প পেপারে টপিক অনুযায়ী কিছু শব্দ লিখে উঠতে পারলেও অবশেষে বেশিক্ষণ টেকা গেল না ঘুমের চোরে। এক মুহূর্তের জন্য টেবিলে মাথা কাত করতে গিয়ে সেখানেই কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই আর। চেয়ারে আনিজি বসে থেকেই টেবিলের মাথা এলিয়ে কাত করে বেঘোরে ঘুমের রাজ্যে তলিয়েছে রমণী। ঘুম কাতুরে সে। এক হাত মাথার নিচে, অন্য হাত ঝুলে আছে টেবিলের পাশে। এদিক ওদিক হলেই চেয়ার ছেড়ে ধপ করে পড়তে পারে, সময় লাগবে না। 12টা পেরিয়েছে সেই কখন। রৌদ্র ফিরেছে, ফ্রেশ হয়েছে, অতঃপর খুঁজতে বেরিয়েছে নিজের প্রশান্তি। ঘর ছেড়ে মেঘার ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ইদানিং মেঘা দরজা লাগালেও টুকটুকি ঘুমানোর আগে খুলে রাখে। রোদের সাথে যে ডিল হয়েছে তার, বিনিময়ে চকলেট। ঘরে ঢুকে বিছানার ওপর কেবল একজনকে দেখে কপালে ভাঁজ পড়লো বেপরোয়া লোকটার। অবয়ব দেখে বুঝতে পারলো বাকি রইল না এটা তার আপন নারী নয়। ওই ইডিয়েট কোথায়? ওয়াশরুমে। আচানক ঘাড় ঘোরাতেই দরজার পাশে টেবিল নজর পড়লো। অমনি তিক্ত ভাঁজ পড়লো কপালে। কিছুক্ষণ চেয়ে থেকে বুকে হাত গোটালো। আসলেই এই মেয়েটা যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস। সামনে ল্যাপটপ ওপেন এখনো। রোজও এগুলো। মুখোমুখি হাঁটু গেড়ে বসলো। সেও একইভাবে মাথা কাত করে টেবিলের উপর রাখলো। মৃদুমন্দ হেসে চেয়ে দেখলো ঘুমন্ত রমণীকে। এই ঘুমপড়ির ঘুমন্ত চেহারা না দেখা অবধি চোখে ঘুম ধরা দেয় না।
মেঘা মাথায় চুল বাঁধেনি আজ, খোপা খুলে এলোমেলো চুল। রৌদ্র বিড়বিড় করে, ইডিয়েট। অতঃপর রমণীর নিথর দেহখানা আগলে নিয়ে বিছানার দিকে এগোয়। ঘুমন্ত রমণীর নিস্তেজ শরীরটা খাটে বসিয়ে নিজে সামনে বসে। মেঘাকে নিজের বুকের সাথে ভর করিয়ে ওর মাথাটা নিজের বুকে রাখে আলগোছে। বিভ্রান্ত হয়ে নড়ে চড়ে ওঠে একবিংশী। ঘুমের ঘোরে কুঁচকে ফেলে মুখ। রৌদ্র কিছুটা সময় দেয় ওকে শান্ত হওয়ার জন্য। পিঠে হাত বুলিয়ে দেয় ধীরে ধীরে। রমণী স্থির হতেই নিজের চোখ খুলে নেয়। মাথা এলিয়ে নাক ডুবিয়ে দেয় রমণীর কাঁধের নিকট। এলোমেলো চুলের ভাঁজে লম্বা শ্বাস টেনে বুক ভরে, পরপর কয়েকটা। এই ইডিয়েটের চুলের ঘ্রাণ কোনো নেশাদ্রব্যের থেকেও কম কিছু নয়। চোখ খুলল রৌদ্র। নিজেকে সামলে চুলগুলো আলগোছে গুছিয়ে নিল। পেঁচিয়ে বেনি পাকানোর চেষ্টা করলো। কোনো মতে রশির ন্যায় পাকিয়ে তবেই থামলো। খোলা রাখলে এলোমেলো চুলে ঘুমে ব্যাঘাত ঘটবে এই মেয়ের। তা তো হতে দেওয়া যায় না। সবশেষে মেঘা সপ্তপর্ণে শুইয়ে দেয় বেঘরে। কোনো মতে রশির ন্যায় পাকিয়ে তবেই থামলো। খোলা এলোমেলো চুল ঘুমে ব্যাঘাত ঘটবে এই মেয়ের। তা তো হতে দেওয়া যায় না। সবশেষে মেঘা সপ্তপর্ণ শুইয়ে দেয় বেঘরে ঘুমানো রমণীর পানে খেই হারিয়ে তাকিয়ে রয় বহুক্ষণ। এ যেন চোখের প্রশান্তি। রোজ রোজ এই প্রশান্তি না পেলে তীব্র অশান্তি লাগে। কিছু সময় পার হতেই উঠে আসে রৌদ্র। কিছুক্ষণ থাকলে নিয়ন্ত্রণ হারাবে সে। ঘুমন্ত রমণীর একটু সুযোগ নিতেই নারাজ তার বেপরোয়া হৃদয়। নতুবা কত কিছু করে ফেলতো এতদিনে। বেরোনোর আগে টেবিলের উপর ল্যাপটপটা চোখে পড়ে রৌদ্রের। লক করার সময় আরও চোখে পড়ল ট্রাম্প পেপারে হেডলাইন সহ আরও কয়েকটা লাইন। এই মেয়ের অ্যাসাইনমেন্ট। এটা করতে করতেই ঘুমিয়ে পড়েছে এখানে। টপিক বেশ হার্ড। রৌদ্র কিছু একটা ভাবলো। স্ক্রিনে লক করে ল্যাপটপ হাতে নিয়ে বড় বড় পা ফেলে বেরোলো ঘর ছেড়ে।